বিসমিল্লাহ। এখন আমরা শিখব যে ত হরফে জবরজের পেশ মিলে কি কি উচ্চারণ হয়। যেমন তটা আমরা বাংলায় তয়ের সাথে ব হিসেবে ধরছিলাম। হ্যাঁ, তটা ত ব মানে ত ত হ্যাঁ, এরকম উচ্চারণটা। তাহলে আর জবর হিসেবে এটা ত তই উচ্চারণটা থাকবে। ঠিক আছে, এটা ত তই থাকবে, ত জবর ত। তারপর হচ্ছে তজের তি, তজের তি, তজের তুই। আর যদি পেশ থাকে তাহলে ত পেশ তু, তয় বয় রস্য তু, ত পেশ তু। তাহলে ত তি তু, ত তি তু। ক্লিয়ার? তাহলে যদি আমরা উপরে এই জবর চিহ্নটা দেখতে পাই তাহলে ত উচ্চারণ, যদি নিচে এটা দেখতে পাই তাহলে তি উচ্চারণ, আর যদি পেশ পাই তাহলে তু উচ্চারণ। এই উচ্চারণগুলো কিভাবে কিভাবে হয় এগুলো জানতে পারলেই বাকি সব পারা সহজ। ঠিক আছে, আর সামনে ইনশাআল্লাহ। বিসমিল্লাহ। এখন আমরা শিখব যে আরবি এই জ হরফের উচ্চারণটা জবরজের পেশ মিলে কিভাবে কিভাবে হয়। যেমন দেখেন, এটা জ, আমরা এটা বলছিলাম জ ঘ হয়ে গেল। আচ্ছা, জ হিসেবে জ জবর জই থাকবে, জ জবর জই থাকবে, আকার হিসেবে আসবে না। এখানে এখানে যেটা থাকবে এই হরফের যে উচ্চারণটা ওটাই জ জবর জ, জ জবর জ। তারপরে জজের জি হবে, জজের জি হবে। তাহলে জ জবর জ, জজের জি, জজের জি। তারপরে আর জ পেশ যদি আমরা পাই তাহলে জ পেশ জু, তাহলে জ জি জু, জ জি জু। ঠিক আছে, উচ্চারণটা তাহলে আবার খেয়াল করেন যে যদি আমরা উপরে জবরের মতো দেখতে পাই তাহলে ওটা জ উচ্চারণ, আর যদি নিচে এই চিহ্নটা দেখতে পাই জবরের মতো, জবর হচ্ছে উপরে হয়, জের হচ্ছে নিচে, তাহলে নিচে যদি দেখতে পাই তাহলে ওটা জি উচ্চারণ। আর পেশ, গোলাকার পেশটা যদি দেখতে পাই তাহলে ওটা রস্যকার হিসেবে জু উচ্চারণ। তাহলে জ জি জু, জ জি জু। ক্লিয়ার? বিসমিল্লাহ। এখন যে হরফটা সেটা হচ্ছে আইন, সেটা আইন। ঠিক আছে, আইনের উচ্চারণটা কিন্তু একদম শক্ত করে আইন। হ্যাঁ, এখন এই আইন, এটা আমরা জবর হিসেবে এর উচ্চারণটা হবে, জবর হিসেবে এর উচ্চারণটা হবে আ। আইন জবর আ, একটু ধাক্কা দিয়ে ভিতর থেকে উচ্চারণটা আসবে, আইন জবর আ। তারপরে আইনে যদি আমরা জের চিহ্ন পাই তাহলে ওইটা রস্যই হিসেবে আই, আইনজের আই, আইনজের আই। তাহলে রস্যই আর সাথে ধরেন আই ধাক্কা দেওয়ার জন্য এই এরকম উচ্চারণটা। বিসমিল্লাহ। এরপরে যে হরফটা আমরা শিখবো সেটা হচ্ছে গইন, যেটা বাংলায় আমরা বলছিলাম গয়ের মতো। গইন জবর গ, গইন জবর গ। কিছু কিছু জবরের ক্ষেত্রে আমরা দেখছি উচ্চারণটা ওইভাবেই থাকবে, তো গইন জবর গ হিসেবে, গইন জবর গ। ঠিক আছে, আর আইন আর গইনের মধ্যে যে পার্থক্যটা, আইনে কোনো ধরনের নোক্তা থাকবে না, আর গইন যদি হয় তাহলে ওইখানে একটা নোক্তা থাকবে। আইনে নোক্তা হবে না, কিন্তু গইনে একটা নোক্তা থাকবে। ক্লিয়ার? এখন দেখেন গইন এর উপর যদি জবর চিহ্ন পাই তাহলে গ, গ হিসেবেই। তারপরে যদি জের চিহ্নটা আমরা দেখতে পাই তাহলে রি। ঠিক আছে, গ গি। আর যদি পেশ চিহ্নটা পাই, একটা নোক্তা কিন্তু খেয়াল রাখবেন, পেশ চিহ্ন যদি আমরা পাই তাহলে ওটা কি হবে? গু, গ গি গু, গ গি গু, গ গি গু, গ গি গু। ক্লিয়ার? তাহলে যদি উপরে আমরা জবর দেখতে পাই তাহলে উচ্চারণটা হবে গ এর মতো, যদি নিচে জেরটা দেখতে পাই তাহলে হবে গি এর মতো, যদি পেশ পাই তাহলে গু এর মতো। তাহলে গ গি গু, গ গি গু। ঠিক আছে, সাথে থাকেন। বিসমিল্লাহ। এখন আসি আমরা এই ফা হরফটিতে। ফা হরফটিতে সেটা আমরা বলছিলাম ফাটা হচ্ছে বাংলায় ফ এর মতো, ফাটা বাংলায় ফ এর মতো। এখন যদি ফয়ে আমি জবর দেখতে পাই তাহলে আকার হিসেবে ফা, ফা জবর ফা, তাহলে উপরে কিন্তু জবরটা থাকবে, খেয়াল করবেন। আর ফা কফ একই রকম, সিমিলার। পার্থক্যটা আমি, আচ্ছা কফের ক্লাসে আমি দেখাচ্ছি পার্থক্যটা, যে ফাটা হচ্ছে জবর হিসেবে। ঠিক আছে, ফাটা জবর হিসেবে ফা ফাই থাকবে, ফা ফাই, তাহলে ফ আর আকার হিসেবে ফা। আর যদি জের চিহ্ন পাই আমরা তাহলে ওটা হবে ফি, তাহলে ফা ফি। আর ফাই যদি পেশ চিহ্ন পাই রস্যকার হিসেবে ফু, ফ।
ফা ফি ফু, ফা ফি ফু। হরফের উচ্চারণগুলো দ্রুত করার চেষ্টা করবেন, ঠিক আছে? তাহলে আবার বলি যে উপরে যদি আমরা জবর চিহ্ন দেখতে পাই তাহলে উচ্চারণ হবে ফা। আর এই উচ্চারণগুলোই যদি আপনি বুঝতে পারেন, করতে পারেন খুব দ্রুত, ব্যাস তাইলেই হবে, আর কিছু দরকার নাই। তাহলে ফা ফি ফু, ফা ফি ফু, ঠিক আছে? ফা ফি ফু, ফা ফি ফু। ক্লিয়ার? উপরে যদি থাকে জবর ফা, নিচে জের থাকলে ফি, আর পেশ থাকলে ফু, ফা ফি ফু। বিসমিল্লাহ। এখন যে হরফটা শিখবো সেটা হচ্ছে কফ। কফের উচ্চারণ, কফ এটা একটু কলকলার হরফ, যেহেতু কফ ত বা জিম দাল, সেহেতু এগুলার উচ্চারণ কিন্তু একদম কণ্ঠনালী থেকে, একদম কণ্ঠনালী থেকে কফ কফ এইভাবে, ঠিক আছে? কণ্ঠনালী থেকে উচ্চারণটা। তাহলে কফ যদি জবর চিহ্ন আমরা দেখতে পাই তাহলে কফ জবর ক, কফ জবর ক, ঠিক আছে? কফ জবর ক, মানে ওই উচ্চারণটাই হবে, কফের উচ্চারণটাই হবে, কিন্তু একটু মানে ডিপ করে ক, ক। তারপরে হচ্ছে কবজের ই, কবজের ই, এটা রসিকার হিসেবেই ধরতে পারি, কবজের ই, কবজের ই। আর আরেকটু বিষয়, ফা আর কফ এর মধ্যে আমি সিমিলার, একদম সিমিলার, কিন্তু কফের ক্ষেত্রে জিনিসটা হয় গোল, বুঝছেন? জিনিসটা হয় গোল, আর ফাটা হয় এরকম লম্বা। আরেকটা বিষয় সেটা হচ্ছে কি, যে ফায়ের উপর তো একটা ফোঁটা, আর কফের উপরে দুইটা, কফের উপরে দুইটা, ঠিক আছে? এইভাবেই হইতে পারে, এই কফের উপরে দুইটা ফোঁটা আর ফায়ের উপরে একটা। তাহলে কফ জবর ক, কফে যদি জের চিহ্ন থাকে তাহলে কি, আর যদি পেশ আকারে থাকে তাহলে কু, ক কি কু, ক কি কু, ক কি কু। ওই যে সিরাতাল মুস্তাকিম, মুস্তাকিম, এইভাবে কফটা একটু ভিতর থেকে কণ্ঠনালী থেকে উচ্চারণটা হবে, ব্যাস, আর বাকি সহজ।